ম্যাক্সিমাম, এটার কমন নেম এখানে ট্রেড নেম দেওয়া হয়েছে, যেহেতু তোমরা এটা বেশি চিনো এটাকে ট্রেড নেম দেওয়া হয়েছে। এখন দেখো সোপ ম্যানুফ্যাকচারিং এ এই কি বলে, আরে ইসের কি বলে, আরে এটা না, রাইসা। রাইসা বলো তো, তুমি টিভিতে কোনো অ্যাড দেখেছো কিনা নাচতে নাচতে? কেউ কেউ বলে যে গ্লিসারাইল সপ টপ এগুলি নাচতে নাচতে শুনছো, যে টিভিতে সাবান মাবান দিয়ে হাতে পায়ে মাইখা বলে, এরকম অ্যাড শুনেছো গ্লিসারাইল সোপ? নো স্যার। গ্লিসারিন ওয়ালা সোপের তো অ্যাডভার্টাইজ তুমি যে কোনো একটা সোপে দেখবে, শীতকালে দেখবে এই অ্যাড বেশি বেশি দিতেছে, সোপের মধ্যে গ্লিসারিন আছে গ্লিসারিন আছে। কিন্তু তুমি কি এটা জানো, সোপ ম্যানুফ্যাকচারিং করতে গেলে আলটিমেটলি বাই প্রোডাক্ট হিসেবে গ্লিসারিন এমনিই তৈরি হয়। গ্লিসারিন থাকলে কি হয়, গ্লিসারিন কি তোমরা কেউ ঠোঁটে মেখেছো শীতকালে? কেউ মাখো নাই। দেখা যায় কারো কোনো কোনো মানুষের পায়ের, হ্যাঁ পায়ের মধ্যে, হ্যাঁ হিলের মধ্যে দেখা যায় ফাটল ধরে ক্র্যাক বেশি হয়ে যায় শীতকালে, তারাও গ্লিসারিন দেয়, হ্যাঁ ঠোঁট ফাটাতে গ্লিসারিন দেয়, দিলে ভালো কাজ করে, মানে ফাটে না। কিন্তু গ্লিসারিন হচ্ছে একটা থিক লিকুইড, থিক লিকুইড আবার একটু একটু মিষ্টি মিষ্টিও লাগে, ঠিক আছে? তোমরা ঠোঁটে দিলে বুঝতে পারতে যে গ্লিসারিন একটু একটু মিষ্টি মিষ্টি, কিন্তু এটা একটা অ্যালকোহল, এটার মধ্যে 3টা ওয়েজ গ্রুপ আছে। হ্যাঁ, সো গ্লিসারিন একটা হচ্ছে সোপ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি একটা বাই প্রোডাক্ট। গ্লিসারিন থাকলে ভালো হয় কেন, যেমন তুমি সাবান দিয়ে যদি হাত মুখ ওয়াশ করো, দেখবা শীতকালে কি হয়, ড্রাইড হয়ে যায়। যদি গ্লিসারিন থাকে, গ্লিসারিন থাকার কারণে কি হয়, আর ড্রাইনেসটা কম বোঝা যায়, হ্যাঁ ড্রাইনেসটা কম থাকে। এখন টিভিতে যে অ্যাড দেয় গ্লিসারাইল সোপ, ঠিক আছে গ্লিসারিন, কিন্তু খেয়াল করে দেখো বাংলাদেশের যে সোপগুলি আছে, বাংলাদেশের যে সোপগুলি ওই সোপের কম্পারিজন, যেমন 100 গ্রাম কোন একটা বাংলাদেশি বিউটি সোপ, আর তোমরা সবাই নিশ্চয়ই ডভ বা অন্য কোম্পানি ইউজ করো, লাক্স তাও বাংলাদেশের কেউ ইউজ করে না মনে হয়, হ্যাঁ লিভার ব্রাদার্স, ইউনিলিভার কোম্পানি তোমার সারা পৃথিবীতেই আছে। সো তুমি যদি ডভ 100 গ্রাম কত হয় মুস্কান, ডভ 100 গ্রাম কত তুমি কি জানো? ডভ সাবানের দাম জানো না? জীবনে দাও নাই, কয় কি, কে দিছে এনে? মহিলারা তো এইসব সাবানই মাখে। অর্পিতা তুমি কি দাম জানো, নাকি আম্মু এনে দেয়ার মাখা শুরু করছো? না, অবাক দাম পেলে, জানি না। জীবনে কসমেটিক্স কিনো না, সাবানটা তুমি এরা যে ডোভ না পাইলে মায়ে দিতেই চায় না। রাইসা তুমি কি দাম জানো না? ফারিয়া তোমার পাঠায় দেয় আর তুমি বিদেশি সাবান খালি দাও, দেখছো? যাই হোক, আর ছেলেদের তো জিজ্ঞেস করে লাভ নেই, ছেলেরা তো পারলে হুইল সাবানই মেখে রাখে, যাই হোক, এটা ব্যাপার না। ওকে, সোপের দামটা একটু বেশি পড়ে যায়, যেমন আমি কি বললাম বাংলাদেশি সোপে অ্যালকালিটা থেকে যায়, আর ওই ডভ বা দামি সোপগুলিতে অ্যালকালি ফ্রি করে দেয়। অ্যালকালি হচ্ছে ত্বকের জন্য অনেক ক্ষতিকর। সোপের মধ্যে যদিও খুব বেশি থাকে না, বাট স্ট্রং অ্যালকালি সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট থেকে যায়। কিভাবে প্রেজেন্ট থেকে যায় দেখো, সোপ ইন্ডাস্ট্রিগুলি একবারে জিত, এই যে আমরা এস্টারটাকে কি করছি, বেস ক্যাটালাইজ হাইড্রোলাইসিস করেছি। আমরা জানি এস্টারকে বেস ক্যাটালাইজ হাইড্রোলাইসিস করলে কি তৈরি হয়, অ্যালকোহল আর কি, এই সল্ট অফ কার্বক্সাইলিক অ্যাসিড, ঠিক আছে? এই সল্ট অফ কার্বক্সাইলিক অ্যাসিড হচ্ছে সোপ। এখন দেখো এই যে স্ট্রং অ্যালকালি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যাচ্ছে অর্পিতে, এই সোপ ইন্ডাস্ট্রিতে যেহেতু এটা উইক অ্যাসিড তৈরি হয়, একবারে ক্যালিব্রেট করে অ্যালকালি দিতে পারে না, দেখা যায় অ্যালকালি একটু এক্সেস দিয়ে যায়। ওই এক্সেস অ্যালকালিটা যদি তুমি আবার নিউট্রালাইজ করতে হয়, আবার এটাকে আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতর দিয়ে পাস করতে হয়, এবং ওইটার জন্য টাকা পয়সা খরচ হয়ে যায়। একবারই ক্যালিব্রেটেড তোমার নিউট্রাল হতে হবে, সোপে অ্যালকালি থাকতে পারবে না, তাহলে অনেক সেন্সিটিভ এই কাজটা হচ্ছে, অনেক কষ্টেরও কাজ, আবার হচ্ছে আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতর দিয়ে পাস করতে হয়। সেই জন্য দেখা যায় অ্যালকালি ফ্রি সোপ গুলি, যেমন ডাভের 100 গ্রাম তুমি কিনতে দেখবা 200 টাকা, 250 টাকা, 300 টাকা হয়ে যেতে পারে। আর ভাইস ভার্সা তুমি যদি দেখো একটা বাংলাদেশি সোপ, বিউটি সোপ 100 গ্রাম, তাহলে ওই সোপটার দাম দেখবা 30 থেকে 35 টাকা, কিন্তু এটা অ্যালকালি থেকে যায়। তাহলে ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতর দিয়ে পাস করতে যে কস্টটা লাগে, ওই কস্টটা তো তারা কাস্টমারের কাছ থেকে নিয়ে যাবে। সো এই সোপগুলি দেখা যায় বাংলাদেশের যে বিউটি সোপগুলিও বলে, ওগুলি তো কতগুলিতে অ্যালকালি থেকে যায়। তোমরা যদি কোনো সময় আসো, দেখা যায় আমার বলো পিএইচ ইন্ডিকেটর পেপার দিব না, তোমাদের দেখাবো না যে একটা সোপে কত অ্যালকালি থাকে। এই যে আমি নাম বলবো না, দেখাবো না কোনো একটা বাংলাদেশি বিউটি সোপ কে কত অ্যালকালি। আর তো কেউ যদি ডোভ থাকে থাকে পাই, তাহলে দেখবা ওটার মধ্যে অ্যালকালি নাই। ডোভে একেবারে অ্যালকালি নেই, অ্যালকালি ফ্রি নিউট্রাল সোপ। মানে কি, সোপ কিন্তু একটা সল্ট। সাদিম, সোপ কি একটা সল্ট, খেয়াল করে দেখো, ইট ইজ এ সোডিয়াম সল্ট অফ কি, অক্টাডেকানোয়িক অ্যাসিড। এখন
জিৎ, একটা কথা খেয়াল করো, আমরা এই ভেজিটেবল অয়েলটা ইউজ না করে, ভেজিটেবল অয়েলটা যদি ইউজ না করে আমরা ডাইরেক্টলি এই অ্যাসিডটা নিতাম, মনে করো আমি অক্টাডেকানোইক অ্যাসিড নিলাম, ডাইরেক্টলি বাজার থেকে কিনে অক্টাডেকানোইক অ্যাসিড দিয়েছি, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, তাহলে আমার রিয়েকশনটা আরো সহজ হতো। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, তাহলে কি তৈরি হতো? এই যে সল্টটা তৈরি হতো প্লাস ওয়াটার তৈরি হতো, তাই না? কি বলো? এইটা আমরা ইউজ করছি না কেন? এই কম্পাউন্ডটা তো ন্যাচারালি অকারিং, এই কম্পাউন্ডটা কোত্থেকে আসছে? আমরা এই যে দেখো ওয়েন ভেজিটেবল অয়েল এনাস্টার, এই কম্পাউন্ডটা ভেজিটেবল অয়েল থেকে আমরা ডাইরেক্টলি নিয়ে আসি ন্যাচারালি, এই কম্পাউন্ডের দাম অনেক কম। আর তুমি যদি এই অক্টাডেকানোইক অ্যাসিডটা বাজার থেকে কিনে নিয়ে আসো, তাহলে সোপের দাম আরো বেশি পড়ে যাবে, কারণ অক্টাডেকানোইক অ্যাসিডের দাম এই ভেজিটেবল অয়েলের চেয়ে অনেক অনেক বেশি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল এইটা এই জন্য কি করে, ওই ভেজিটেবল অয়েলটাকে র মেটেরিয়াল হিসেবে ধরে থাকে। কারণ আমরা যদি বাজার থেকে অক্টাডেকানোইক অ্যাসিড কিনে নিয়ে এসে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করি, তাহলে অনেক টাকা বেশি পড়ে যাবে। সোপ ইন্ডাস্ট্রিয়ালি এটা করা যাবে না। হয়তো তুমি বাসায় সোপ তৈরি করে দেখার জন্য আমরা ল্যাবে হয়তো এটা ইউজ করতে পারি, বাসায় ইউজ করতে পারি, বাট ইন্ডাস্ট্রিয়ালি অনেক অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। ঠিক আছে? আর এই যে অ্যাসিডটা অক্টাডেকানোইক অ্যাসিড, অক্টাডেকানোইক অ্যাসিডের কিন্তু একটা কমার্শিয়াল নেম আছে। অক্টাডেকানোইক অ্যাসিডের কমার্শিয়াল নেমটা কি এখানে লেখা আছে কিনা? দাঁড়াও, হ্যাঁ, এই যে এখানে লেখা আছে স্টিয়ারিক অ্যাসিড। অক্টাডেকানোইক অ্যাসিড এটা হচ্ছে ট্রেড নেম বা কমার্শিয়াল নেম বা কমন নেম বলতে পারো। কমনলি মানুষ এটাকে স্টিয়ারিক অ্যাসিড নামে চিনে, অথবা বাজারে গিয়ে তুমি যদি স্টিয়ারিক অ্যাসিড বলো, বেশি ভালোভাবে মানুষ চিনবে অক্টাডেকানোইক অ্যাসিডের চেয়ে। তাহলে তাহলে সোপ হচ্ছে সল্ট অফ অক্টাডেকানোইক অ্যাসিড অর স্টিয়ারিক অ্যাসিড। ওকে, এইবার আমরা পুরাটা প্রসেস একটু রিডিং করি। কি প্রথমে আমরা কি ভেজিটেবল অয়েলটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করি। তারপর বেজের প্রেজেন্সে কি হয়, প্রথমে এস্টারটা ভেজিটেবল অয়েল বা এস্টার ব্রেকডাউন হয়ে কি তৈরি হয়, একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। যেমন প্রথমে অক্টাডেকানোইক অ্যাসিড প্লাস অ্যালকোহল গ্লিসারিন তৈরি হলো। As soon as octadecanoic acid is formed, it will be neutralized by sodium hydroxide. সে সাথে সাথে নিউট্রালাইজ হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করে ফেলবে? অক্টাডেকানোয়েট তৈরি করে ফেলবে, সোডিয়াম অক্টাডেকানোয়েট। দ্য সল্ট দ্যাট ইজ ফর্মড ইজ কল্ড সোপ। সোপের কেমিক্যাল নেম কি? সোডিয়াম অক্টাডেকানোয়েট। তাহলে বলো, কারো কোনো প্রবলেম আছে এই প্রসেসে? নেমগুলি একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, কারণ নেমের মধ্যে সিস্টেম আছে। কি 18টা কার্বন থাকলে ওটাকে আমরা কি বলি? অক্টাডেকেন। তাহলে আশা করি তোমরা ভেজিটেবল অয়েল কিনে নিজেরাই সোপ বানিয়ে ইউজ করতে পারবে। এখন দেখো, এই কথাটা আমি আসতে যাচ্ছিলাম। এটা আমরা কি বলেছি এতক্ষণ? আমরা শিখেছি সিনথেটিক পলিমার। সিনথেটিক পলিমারে দেখো এইখানে একটা অ্যালকোহল দেয়া আছে, একটা কার্বক্সিলিক অ্যাসিড দেয়া আছে। অ্যালকোহলটার নাম তোমরা ও লেভেলেই পড়াটা পড়েছি, এটা হচ্ছে ইথেন মন্ট্রিয়াল অথবা ইথিলিন গ্লাইকল। এই অ্যাসিডটার নামটা আমাদের মেমোরাইজ করতে হবে। এইখানে দেখো মাঝখানে একটা হেক্সাগন দেয়া আছে, এইটার অর্থটা কি আমাদের একটু বুঝে পড়তে হবে, কারণ কি এটা আরো একভাবে রিপ্রেজেন্ট, আর দুইভাবে রিপ্রেজেন্ট করা যায় এই কম্পাউন্ডটাকে। এই কম্পাউন্ডের ফর্মুলাটা কেমন হতে পারে দেখো, যেমন এই সার্কেলের সরি কি বলে হেক্সাগন, হেক্সাগন রে আবার দুইটা দাগ দিয়েছে, এটা আবার কেমন? এই কম্পাউন্ডটা আমরা যদি ডিসপ্লেড ফর্মুলাতে লিখি, এই কম্পাউন্ডটা ধরো, এই কম্পাউন্ডটা আমরা যদি ডিসপ্লেড ফর্মুলাতে লিখি, তাহলে এমন হবে। কেউ আমার সাথে কপি করবা না। এই কম্পাউন্ডে কি ওয়ান আফটার অ্যানাদার ডাবল বন্ড, একটা ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, একটা বাদ দিয়ে দিয়ে খেয়াল করে দেখো। এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এই কম্পাউন্ডটার ডিসপ্লেড ফর্মুলা হচ্ছে এরকম। তাহলে আমাকে আবার এই কম্পাউন্ডটা আরেকটা ওয়েতে কিভাবে লেখা যায় দেখো। হেক্সাগন, হেক্সাগনের ভিতরে সার্কেল দিলেও হবে। সার্কেলটা কেন দিয়েছি আমরা ইউনিট 5 এ গিয়ে শিখবো।
এইভাবে লেখা যায়, যেমন এটা ওয়ান আফটার অ্যানাদার ডাবল বন্ড দিয়েছি, ওয়ান আফটার অ্যানাদার ডাবল বন্ডের পরিবর্তে আমরা হেক্সাগনের ভিতর সার্কেল ইউজ করতে পারি। ঠিক আছে, এই কম্পাউন্ডটাকে আবার অন্য আরেক ভাবে লেখা যায় বলতো, এই ডিসপ্লেড ফর্মুলা দেখে বলতো এই কম্পাউন্ডে কয়টা কার্বন আছে, এই হেক্সাগনের মধ্যে, হেক্সাগনের মধ্যে কয়টা কার্বন আছে মুস্কান? এই এতটুকুর ফর্মুলা আগে আমরা আসি। এই ব্লু সার্কেলের ভিতরে এখানে কয়টা কার্বন আছে মুস্কান বলো? 6টা। হাইড্রোজেন আছে কয়টা বলো তো ব্লু সার্কেলটার এই যে এতটুকু জায়গার মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? 4টা। তাহলে এই কম্পাউন্ডটাকে আমরা এইভাবেও লিখতে পারি, মলিকিউলার ফর্মুলা। ঠিক আছে, 3টা কম্পাউন্ড আর উপরেরটা সহ সবগুলি কম্পাউন্ড এরকমই। এটা একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এই ডাইকার্বক্সিলিক অ্যাসিডটার নাম হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। ডাইকার্বক্সিলিক অ্যাসিডটার নাম কি পীযূষ? কি বললাম? আর তুমি বানানটা দেখোই না, তুমি আমার সাথে সাথে বলো, পরে বানানটা দেখো, নাহলে তো একটা টেরিপ্যাথিলিক অ্যাসিড বলবা। টেরিথ্যালিক অ্যাসিড কি? টেরিথ্যালিক কি? আর সুন্দর করে বলো, মুখেতে হাতশোর আগে বলো টেরিথ্যালিক। শাবাশ, জিত বলো। টেরিথ্যালিক অ্যাসিড। আবার পি করতে আসলো, টেরিথ্যালিক করতে আসলো, পিএস করতে আসলো বিয়া। টেরিথ্যালিক অ্যাসিড। ওই কি বলে তুমি? কি বললাম? অ্যাসিডটার নাম কি? Teric acid. টেরিথ্যালিক অ্যাসিড। ওকে, টেরিথ্যালিক অ্যাসিড, ওই পি হবে না, টেরিথ্যালিক অ্যাসিড। হ্যাঁ, এক একটা সাবজেক্টের তো এক একটা ল্যাঙ্গুয়েজ থাকেই। হ্যাঁ, তুমি প্রনাউন্সিয়েশনে স্পেলিং অনুসারে এটা বললে চলবে না। এটা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। টেরিথ্যালিক অ্যাসিড হচ্ছে ট্রেড নেম, কমার্শিয়াল নেম, কমন নেম বলতে পারো, বাট সিস্টেমেটিক নেম হচ্ছে বেনজিন 1,4 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আসার আগে তোমরা তো ইউনিট 5 তো পরীক্ষার আগে পড়বাই, যে সময় ইউনিট 5 এর বেনজিন রিং সম্পর্কে পড়বে, তখন আর এই কম্পাউন্ডের নামটা তোমার এমনি পড়া লাগবে না, তুমি নিজেই নেমিং করতে পারবে সিস্টেমটা জানা থাকলে। ঠিক আছে, এখন আপাতত ইউনিট 4 এর জন্য নামটা একটু কষ্ট হয়েই যাবে, কোনটা সিস্টেমেটিক নেমটাও কষ্ট হয়ে যাবে, বেনজিন 1,4 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, এখন একটু কষ্ট করে মেমোরাইজ করো। বাট টেরিথ্যালিক অ্যাসিড এটা হচ্ছে ওর ট্রেড নেম, কমার্শিয়াল নেম, সো ওইটাও আমাদের জানা থাকতে হবে। ওকে, তাহলে এই দুইটা জয়েন করে দেখো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি চলে গেছে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে ওএইচ চলে গেছে। আর আর কি বলে, অ্যালকোহল থেকে কি চলে গেল? এইচ চলে গেল। যে পলিমারটা তৈরি হলো, পলিমারের নাম আছে, পলিমারটাকে আমরা পলিইথিলিন টেরিথ্যালাইট, পলিইথিলিন টেরিথ্যালাইটের সংক্ষেপে বা শর্ট নেম ইন্ডাস্ট্রিয়ালি কি লিখে থাকে? পলিইথিলিন টেরিথ্যালাইট। ফাহিম, এরকম কি পেট বোতলে কোক খেয়েছো? পিইটি লেখা থাকে, পরে রিসাইক্লিং সাইন দেয়া থাকে, দেখেছো খেয়াল করে? হ্যাঁ, কোকের বোতল বা স্প্রাইটের বোতল যেগুলি তোমার প্লাস্টিক সেট তৈরি আছে, দেখবে এরকম রিসাইক্লিং সাইন দেয়া থাকে। আর পিইটি পেট বোতল দেয়া থাকে, মানে কি পেট বোতল মানে কি, পিইটি মানে কি পলিইথিলিন টেরিথ্যালাইট, এটা পেট বোতল বলে সবাই। যারা পিইটি দেয়া থাকে, পি ক্যাপিটাল পিইটি, মানে হচ্ছে পলিইথিলিন টেরিথ্যালাইট। এটা ওই যে প্লাস্টিক এর বোতল ওগুলি তৈরি করতে লাগে। আবার এটা আমরা কোথায় ইউজ করি? এটা ড্যাক্রন বা পলিইথিলিন টেরিথ্যালাইট আমরা ক্লথসেও ইউজ করে থাকি। ঠিক আছে, পলিইথিলিন টেরিথ্যালেট। তাহলে পলিইথিলিন টেরিথ্যালেট কিভাবে তৈরি হয়? টেরিথ্যালিক অ্যাসিড আর ইথিলিন গ্লাইকল মিলে পলিইথিলিন টেরিথ্যালেট। এটা কোন ক্লাসের পলিমার? এটা কি বলে, আরে টাইপস হচ্ছে কি, কন্ডেনসেশন, কন্ডেনসেশন। আর এটার জেনারেল নেম হচ্ছে, এটার এই পলিমারটার জেনারেল নেম হচ্ছে পলিয়েস্টার। বাট যেহেতু এটাতে কার্বন নাম্বার স্পেসিফিক, একবার কার্বন নাম্বার বলে দিয়েছে কোন মনোমারে কয়টা, সেই জন্য এটা স্পেসিফিক নাম আছে, এটার স্পেসিফিক নেমে হচ্ছে পলিইথিলিন টেরিথ্যালেট, অথবা এটাকে ড্যাক্রনও বলা হয়, অথবা এটা টেরিলিন নামে পরিচিত। ওই যে উপরে দেখো ড্যাক্রন, টেরিলিন এগুলো আমরা বলে দিয়েছি, এটা ড্যাক্রন নামে পরিচিত, অথবা এটাকে টেরিলিনও বলা হয়। অনেক দিন পরে এখানে একটা লেখা দেখলাম, সোভিয়েত ইউনিয়ন। তোমাদের কি মনে আছে তোমরা সোভিয়েত ইউনিয়ন বর্তমানে কি কি কান্ট্রি হয়েছে জানো? সোভিয়েত ইউনিয়ন ব্রেক করে Ukraine. তুমি তো